বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ইকবাল আর কথা বলতে পারে না। সে চেয়ার থেকে পড়ে যায় আর মাথা থেকে রক্ত পড়তে থাকে। মেহরাব সাথে সাথে ইকবালের কাছে আসে, কিন্তু ইকবাল তার আগেই পরপারে চলে যায়। তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে বিদায় নেয় পৃথিবী থেকে। মেহরাব তাড়াতাড়ি সবাইকে ডাক দেয়। সবাই এসে দেখে ইকবাল নিচে পড়ে আছে আর তার কপালটা থেকে রক্ত পড়তেছে। কিছু দূরে দাঁড়িয়ে আছে মেহরাব। কিছুক্ষণ আগের ঘটনাটা মনে করার চেষ্টা করছে। ইকবালের লাশটাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নুসরাত আজ 5 দিন যাবৎ রাফিকে নিয়ে সন্দেহ করছে অতিমাত্রায়। 2 দিন ধরে সে কোথাও উধাও হয়ে গিয়েছে, কিন্তু সে তার সন্দেহটা নিজের মনের ভেতর পুষে রাখে। নুসরাত খেয়াল করেছে যে রাফি অন্যদিনের চেয়ে আজকে কি নিয়ে যেন বেশি চিন্তিত। রাফি আবার কিসের চিন্তা? সে 2 দিন কোথায় ছিল জানতেই হবে। এগুলোই ভাবছিল নুসরাত। তখনই রিয়া বলে ওঠে, কিরে, এতক্ষণ ধরে দেখছি তুই ওই খ্যাত ছেলেটার দিকে তাকিয়ে আছিস। ভালোবেসে ফেলেছিস নাকি? কি যে বলিস না তুই! আমি আর ওই খ্যাতটা কি কখনোই সম্ভব না। আমি ভাবছি রাফি 2 দিন ধরে আমাদের বাসায় ছিল না, আবার ভার্সিটিতেও আসছে না, এইগুলো ভাবছিলাম। তোর এত মাথা ব্যথা কেন? ওই ছেলেটা যা ইচ্ছা করুক, তাতে তোর কি? আমার কি মনে হয় জানিস, সজীবের খুনের পিছনে রাফির কোনো হাত আছে। নুসরাতের কথাটা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে। এবার রিয়া বলে, তোর মনে হয় মাথার তার ছিঁড়ে গেছে। ডাক্তার দেখা তাড়াতাড়ি। রাফি খ্যাত, বোকা, ছোট দেখতে বোঝাই যাইতো না সে মানুষ খুন করবে। তোর সন্দেহ সম্পূর্ণ ভুল। নুসরাত তাদের কথা মানতে রাজি না। সে যে নিজেই রাফিকে জিজ্ঞেস করবে 2 দিন কোথায় ছিল। স্যার, ইকবালের ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে, আপনি এখন দেখতে পারেন। মেহরাব রিপোর্টটা হাতে নিয়ে বড় ধরনের একটা শক খায়। রিপোর্টে আসছে। মেহরাব ভাবছিল ইকবাল তখন কি বলতে চেয়েছিল, কিন্তু আর বলতে পারেনি। আমার থানায় এমন বিশ্বাসঘাতক অফিসার আছে, তাও আবার আমার চোখের সামনে, কিন্তু আড়ালে। কি নামটা বলতে যাচ্ছিলে? মেহরাব অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন ইকবালের ময়নাতদন্তের রিপোর্ট আসবে। এগুলো ভাবছিল মেহরাব। তখনই সাইফুলের ময়নাতদন্তের রিপোর্টটা নিয়ে মেহরাবের কেবিনে প্রবেশ করে। মেহরাব তাড়াতাড়ি করে রিপোর্টটা পড়তে শুরু করে। এক পর্যায়ে দেখতে পান ইকবালের খুন কোনো স্নাইপার দিয়ে করা হয়েছে। বন্দুকের বুলেট ইকবালের ভেতর থেকে পাওয়া গেছে। মেহরাব যেয়ে কাচের জানালার পাশে দাঁড়িয়ে দেখতে পায় কাচটা ছিদ্র হয়ে আছে। তার মানে পাশের বিল্ডিং এর ছাদ থেকে স্নাইপার করা হয়েছে। মেহরাব সাইফুলকে বলে, ওই বাসার ছাদে যেয়ে দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। মেহরাব টেবিলের ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট তার ঠোঁটে চাপে। ব্যস্ত শহরটা দেখছে আর ভাবছে কে ইকবালকে মারতে পারে। মেহরাবের জানা মতে ইকবালের এমন কোনো শত্রু ছিল না যে তাকে এইভাবে জানে মেরে দিবে। রাজ, তুমি কি জানো ইকবাল খুন হয়েছে? রাজ কারোর সাথে মোবাইলে কথা বলছিল। তখনই মেহরাব রাজকে কথাটা বলে। হঠাৎ কারো কথায় রাজ চমকে ওঠে। পেছন ফিরে তাকায়, দেখে মেহরাব চেয়ারের ওপর আরাম করে বসে আছে। রাজ তাড়াতাড়ি ফোনটা কেটে মেহরাবের কাছে এসে বলে, জি স্যার, শুনছি। ইকবালের লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মেহরাব উদ্বিগ্ন কণ্ঠে বলে, ময়নাতদন্তের রিপোর্ট তো চলে এসেছে, কিন্তু খুনটা এমন ভাবে হবে আমিও ভাবতে পারছি না। রাজ ফ্রু কুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, রিপোর্টে কিভাবে খুনটা হয়েছে লেখা? মেহরাব মুচকে হেসে জবাব দেয়, সেটা তো আমার থেকে তুমিই ভালো করে জানো। রাজ যেমন অবাক হয়ে যায়। মানে স্যার, আমি তো এখনো রিপোর্ট দেখিনি, তাহলে জানবো কি করে? আরে হ্যাঁ, তো অস্থির হচ্ছ কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। তুমি তো ভালো মাইন্ড গেম খেলতে ভালোবাসো, তাহলে
আমার সাথে খেলবে মাইন্ড গেম? রাজের কাছে তেমন যেন লাগছে মেহেরাবকে এত রহস্যময়ী হয়ে কথা বলতে আগে কখনো দেখেনি রাজ। তবে মেহেরাবের সাথে মাইন্ড গেম খেলতে ভালোই লাগবে। স্যার, আমার সাথে আপনি আবার কি মাইন্ড গেম খেলবেন? মেহেরাব তাড়াতাড়ি উত্তর দেয়। তুমি খেলতে চাইলে বলো, আমি কিন্তু প্রস্তুত আছি। তুমি বললে শুরু করব। আর গেমটা ধরো চোর পুলিশ খেলা খেলবো। কেমন হবে গেমটা? ভাবতেই না আমার ভালো লাগছে। রাজও মুচকি হাসি দিয়ে বলে, আপনি যেহেতু প্রস্তুত তাহলে আমি আর না করবো কেন? তবে গেমটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। মেহেরাব আর কথা বাড়ায় না, দাঁড়িয়ে রাজকে উদ্দেশ্য করেই বলে, গেমটা ইন্টারেস্টিং হতেই হবে, না হলে তুই মাইন্ড গেমার মজা পাবো না। আসি, হ্যাঁ। বলেই মেহেরাব রাজের কেবিন থেকে চলে আসে। রাজ মেহেরাবের বের হওয়ার দিকে চেয়ে মুচকি হেসে চেয়ারে বসে পড়ে। কিরে, তোকে যে 2 দিন বাসায় দেখিনি, আবার ভার্সিটিতেও যাসনি, কারণ কি? তারা ভরা আকাশ দেখতে আসছে রাফি। চারপাশে হিমেল হাওয়ার স্পর্শ, মনটা শীতল হয়ে যায়। রাফি যদি কবি থাকতো তাহলে সে অবশ্যই একটা কবিতা লিখত এই ফর্সা আকাশ নিয়ে। কিন্তু দুর্ভাগ্য, রাফি কোনো কবি না। এটা ভেবেই রাফির মন খারাপ হয়ে যায়। এই রাতে যদি পাশে প্রিয় মানুষটা থাকতো তাহলে সারা রাত দেখে কাটিয়ে দিতে পারবে, কিন্তু রাফির কোনো পছন্দের মানুষ নেই। রাফি একাকিত্ব থাকলেও সে সবসময় উৎফুল্ল থাকে। রাফি যখন ছাদে দাঁড়িয়ে এগুলোই ভাবছিল তখনই নুসরাত রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাফি পেছনে ফিরে দেখে নুসরাত দোলনায় বসতে বসতে কথাটা বলে। নুসরাতের হাতে একটা সিগারেটের প্যাকেট, তার থেকে একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে থাকে। রাফি যেন বিশ্বাসই করতে পারছে না নুসরাত মেয়ে হয়ে সিগারেট খায়, কিন্তু আগে তো কখনো নুসরাতকে সিগারেট খেতে দেখেনি। তাহলে নুসরাতের প্রতি রাফির মনে ঘৃণার সৃষ্টি হয়। রাফি বিরক্ত বোধ করে নুসরাতকে উত্তর দেয়, জি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। নুসরাত পকেট থেকে একটা সিগারেট বের করে রাফির দিকে দেয়, কিন্তু রাফি তা নেয় না। সিগারেটের প্রতি রাফির অনীহা দেখে সে একটা মুচকি হাসি দেয়। তা তোর গ্রামের বাড়ি যেন কই? রাফি স্বাভাবিকভাবেই জবাব দেয়। জি, চট্টগ্রামে। সিগারেটের ধোঁয়া ওপরের দিকে ছেড়ে বলে, চট্টগ্রাম থেকে ঢাকায় এত তাড়াতাড়ি আসলি কিভাবে? রাফি বুঝতে পারছে না নুসরাত তাকে এত প্রশ্ন করছে কেন। ট্রেন দিয়ে এসেছি, তাই সময় কম লেগেছে। রাফি, তুই জানি কেমন ছেলে, বুঝছিস? আমার কাছে তোকে শুধু রহস্যময়ী লাগে। তুই কি আদৌ বোকা না রহস্যময়ী বুঝতে পারছি না। রাফি কেমন যেন থমথমে অবস্থায় হয়ে গেছে, তাই সে আমতা আমতা করেই জবাব দেয়, আমি আবার কেমন ছেলে? আমি কোনো রহস্যময়ী ছেলে না। আর আমি বোকা না হলে আপনাদের অপমান সব সহ্য করি। আমার কেমন যেন লাগছে তোকে, যেন সন্দেহ সন্দেহ। যেই দিন রাতে সজীবরা খুন হয় ওই দিন থেকে তোকে আর পাওয়া যাচ্ছে না, আর ওই একই দিন তোর চট্টগ্রাম যেতে হয়েছে। তাহলে কি আমি কিছু একটা ভেবে নিব? রাফি নিজেকে ঠান্ডা করে, এখন যদি সে কোনো ভুল করে তাহলে তার সমস্যা হতে পারে। রাফি মাথাটা ঠান্ডা করেই উত্তর দেয়, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কেন সজীব ভাইদের খুন করতে যাব? আমার তো সামান্য রক্ত দেখলেই মাথা ঘোরায়, আর আপনি বলছেন আমি খুন করেছি? এক নিঃশ্বাসে বলে থেমে গেল রাফি। নুসরাত দেখতে পারছে রাফির চোখে ভয় নয় আতঙ্ক জলজল করছে। নুসরাত মুচকি হেসে রাফিকে বলে, আমি তো বলিনি তুই সজীবদের খুন করেছিস। আমি তো শুধু তোকে সামান্য সন্দেহ করেছি। এখন কিন্তু আমার সন্দেহটা সত্যি হবে মনে হচ্ছে। রাফি কোনো রকমে নিজেকে শান্ত করে উত্তর দেয়, আমি তো আপনার সন্দেহ দূর করার জন্য এই কথা বলেছি। তবে তুই আমার সন্দেহের তালিকায় প্রথমে আছিস। এমন কিছু দেখলে আমি কিন্তু পুলিশকে বলতে বাধ্য হব। রাফি যেন হাঁপ ছেড়ে বাঁচলো, মুচকি হেসে জবাব দেয়, এমন কিছু করব না যাতে আপনার পুলিশের কাছে যেতে হয়। নুসরাত হাত দিয়ে নিজের কপালটা স্লাইড করে রাফিকেই বলে, তাই যেন হয়। এটা বলে নুসরাত নিচে চলে আসে আর ভাবতে থাকে কি ছিল রাফির চোখে। কোনো ভয় নয়, কিন্তু আতঙ্কের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
আর আসলেই তো রাফির মতো একটা খ্যাত ছেলে কিভাবে সজীবদের খুন করবে, যার কিনা প্রতিবাদ করার সাহস নেই, সে কিভাবে মানুষ খুন করবে? এগুলো ভাবছিল তখনই নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে নুসরাতের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। রাজ, আপনার কেমন মেয়ে পছন্দ? মানে কেমন মেয়ে হলে আপনি বিয়ে করবেন? প্রশ্নটা শুনে রাজ কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকায়। রাজ দেখতে পাচ্ছে রিমির চোখে মুখে লজ্জার ছাপ। রাজের প্রতি যে একটা অনুভূতির সৃষ্টি হয়েছে সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তবে সে অনুভূতির কি ভালোবাসা নাকি ভালো লাগা, শুধু সেটা এখনো জানে না রাজ। রিমির প্রতি উত্তরে রাজ বলে, আমার তেমন কোনো মেয়ে পছন্দ হয়নি, তবে আমি কখনো আমার অনিষ্টের জীবনে কোনো মেয়েকে স্থান দিতে পারবো না। রিমি বড় বড় চোখ করে বলে। অনিশ্চিত জীবন মানে বুঝিনি আপনার কথা। রাজ একটা মুচকি হাসি দিয়ে বলে, পুলিশের চাকরি মানে তো জীবন মরণের খেলা, যে কোনো সময় কোনো কিছু হয়ে যেতে পারে। তাই আমি চাই না এই জীবনে কাউকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করতে। রিমি একটা দীর্ঘশ্বাস ফেলেই রাজকে বলেন, যদি কোনো মেয়ে নিজের ইচ্ছায় আপনার জীবনে জড়াতে চায় তাহলে আপনি কি করবেন? আর আমার বাবাও তো পুলিশ, তাই বলে কি উনি বিয়ে করেননি? করেছে তো। তাহলে আপনার এমন সিদ্ধান্ত কেন আমি বুঝতে পারছি না। শোনো রিমি, তোমার বাবার জীবন অনিষ্ট ছিল, কিন্তু তোমার বাবা কিন্তু প্রেম করে বিয়ে করেছে। কোনো মেয়ে কামনা করে না তার স্বামীর মৃত্যু। তোমার মা তোমার বাবাকে অনেক ভালোবাসত, তাই তাদের ভালোবাসার অটুট বিশ্বাসে তারা বিয়ে করে। কিন্তু আমার জীবনে এমন কোনো মেয়ে নেই যে জেনে শুনে আমার জীবনের সাথে জড়াবে। রিমি করুণ কণ্ঠে জবাব দেয়, আমিও তো জানি আপনার জীবন অনিশ্চিত, তবে আমাকে কি কোনোভাবে একসেপ্ট করা যায়? রাজ বুঝে গেছে তার প্রতি রিমির অনুভূতি আকাশ পরিমাণ ছেয়ে গেছে। রাজ কিছু না বলে মুচকি হাসি দিয়ে চলে আসে সেখান থেকে। রিমি রাজের যাওয়ার দিকে চেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সে রাজের মুচকি হাসির মানে বুঝতে পারছে না, তবে এই হাসির মানে কি হতে পারে ভাবতে থাকে রিমি। সজীব মারা যাওয়ার পর থেকে ভার্সিটিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কোথাও কোনো র্যাক হচ্ছে না। এভাবে আর কতদিন? চল আজকে নতুন কাউকে মুরগি বানাই। রিয়ার কথা শুনে সবাই রিয়ার দিকে তাকায়। রিয়া সবার তাকানো দেখেই বলে, কিরে, সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিস কেন? আমাকে কি জোকারের মতো দেখা যাচ্ছে? রিয়া মুখটাকে ইনোসেন্ট চেহারা করেই বলল। সবাই তার কথায় হেসে দেয়। এবার আয়ান বলে, রিয়া কথাটা খারাপ বলেনি, আসলে অনেকদিন ধরে মজা করা হয় না, আজ জমিয়ে রেখে দেবো। কি বলিস সবাই? তা আজকে প্রথম কাকে দিয়ে শুরু করব? মামা দেখ, একটা মেয়ে বোরকা পরে আসতেছে, চল আজকে ওই মেয়েকে দিয়ে শুরু করি। রিয়ানের কথায় সবাই গেটের দিকে তাকায়, দেখে একটা কালো বোরখা পরা মেয়ে আসতেছে। সবাই ভাবছে এই আধুনিক যুগে কেউ এরকম কালো বোরখা পরে আসে। জান্নাতের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। তার অনেক দিনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার, তাই যে সিলেট থেকে এখানে ট্রান্সফার হয়ে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে। সে ঘুরে ঘুরে দেখছিল ভার্সিটিটা। ক্যাম্পাসটা খুবই বড় আর সুন্দর, তাই সে ভালো করে ঘুরে দেখছিল। তখনই পাশ থেকে একটা মেয়ে ডাক দেয়, কিন্তু কাকে ডাকছে তা বুঝতে পারছে না জান্নাত। কিন্তু যখন মেয়েটা কালো বোরখাওয়ালি বলে ডাক দিল, তখন জান্নাত দেখে আশেপাশে কোনো কালো বোরখা পরা মেয়ে নেই, তাই সে মেয়েটার ডাকে সেখানে যায়। আসলে রিয়ারা মজা করার জন্যই জান্নাতকে ডাকছে। জান্নাত জানে না ওর সাথে আজ কি হতে যাচ্ছে। জান্নাত গুটি গুটি পায় ওদের সামনে আসে আর সবাইকে সালাম দেয়। জান্নাত বুঝতে পারছে না কেন ওকে ডাকা হয়েছে, তাই সে প্রশ্ন করে ফেলে, আপু আমাকে কেন ডেকেছেন? রিয়া মুচকি হেসে বলে, এত তাড়া কিসের? তোমাকে কিছু প্রশ্ন করা হবে আর কিছু কাজ করতে হবে। যদি না করতে পারো তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এখন বলো, তুমি কি প্রস্তুত? জান্নাত সবার দিকে একবার চেয়ে জবাব দেয়, উত্তর দেওয়ার মতো প্রশ্ন হলে আমি রাজি, এখন প্রশ্ন করতে পারেন। রিয়া জান্নাতের সম্পর্কে জানতে চায়। জান্নাত ওই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়, কিন্তু এখন এই সিনিয়ররা কি কাজ দেবে তা ভাবতেই
কেমন যেন লাগছে জান্নাতের। রিয়া কিছু বলতে যাবে, তার আগেই তাকে থামিয়ে দিয়ে আয়ান বলতে থাকে। মামুনি, এখন আমি যে কাজটা করতে বলবো তোমাকে সেটা করতে হবে কিন্তু। জান্নাত না বুঝেই বলে ফেলে। জি ভাইয়া বলেন, আমাকে কি করতে হবে? আমার দ্বারা কাজটা করা সম্ভব হলে করব। আয়ান শয়তান মার্কা হাসি দিয়েই বলে। ওই যে দেখতেছো গাছের নিচে একটা ছেলে বসে আছে। জান্নাত গাছের দিকে তাকায় দেখে একটা ছেলে বসে আছে। পরনে তার হালকা ময়লা, হলুদ শার্ট, কালো প্যান্ট, চুলগুলো বড় বড় কুকড়া, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথাটা নিচু করে বসে আছে। ভালো করে ছেলেটাকে দেখে জান্নাত উত্তর দেয়। জি ভাইয়া দেখছি, এখন কি করতে হবে আমাকে? এই ছেলেকে দেখতেছো, তার নাম রাফি, তোমার ক্লাসে পড়ে। তুমি এখন যে রাফিকে প্রপোজ করবে। সবাই হেসে ওঠে আয়ানের কথাই। কেউ ভাবছিল না আয়ান এমন কিছু দিবে। জান্নাতের চোখ বড় হয়ে যেন বেরিয়ে আসার উপক্রম। সে ভাবতেও পারেনি আয়ান তাকে এমন একটা কাজ করতে বলবে। সে আয়ানের মুখের উপর বলে দেয়, ভাইয়া আমাকে অন্য কিছু করতে বলেন, আমি এটা করতে পারবো না। এবার রিয়া রেগে যেয়ে বলে, তুমি তো বলেছিলে আমরা যেটা বলবো তুমি সেটাই করবে, কিন্তু এখন না করছো। নয়তো আজ ভার্সিটির প্রথম দিনই তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আয়ান যা বলছে তাই করো, যাও তাড়াতাড়ি। জান্নাত কাদো কাদো ফেস করেই বলে, প্লিজ আমাকে এটা করতে বলবেন না, অন্য কিছু দেন প্লিজ। জান্নাতের কথা শুনে সাদিয়া ধমক দিয়েই বলে, যা বলছে তা করো তাড়াতাড়ি। জান্নাত সবার দিকে একবার চেয়ে রওনা দেয় রাফির উদ্দেশ্যে। কিন্তু যে এমন একটা পরিস্থিতিতে পড়বে বুঝতে পারেনি জান্নাত। আমি আপনাকে ভালোবাসি। আজ আকাশটা মেঘলা, কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় বলা যাবে না। হালকা হালকা মেঘের কালো আভাস, আবার কোথাও দিয়ে সূচি মামা তার আলো দিচ্ছে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। বৃষ্টি মানেই হচ্ছে ফুটবল খেলার আমেজ। শহরের দিকে বৃষ্টি মানে ঘর থেকে ঘরে বসে থাকা। শহরের লোকজন বৃষ্টিটা ভালো করে অনুভব করতে পারে না, কিন্তু গ্রামের লোকজন বৃষ্টির আমেজটা নিয়ে বেশ আনন্দ উপভোগ করে। আকাশে কালো মেঘ দেখা দিলেই ফুটবল নিয়ে মাঠে দৌড়। বৃষ্টি শুরু হলেই খেলা শুরু। ছোট বড় সবাই বৃষ্টিটা উপভোগ করে। মাঠে ফুটবল খেলা মানে কাদা দিয়ে শরীর মাখামাখি। সেই কাদা ধোয়ার জন্য শরতের খাল বিল ভরা পানি যথেষ্ট। রাফি নিচের দিকে চেয়েছে, এগুলো ভাবছিল আর হাসছিল। ঠিক তখনই মেয়েলি কণ্ঠে কেউ ভালোবাসি কথাটা বলে ওঠে। রাফি কথাটা শুনে মাথাটা হালকা উঁচু করে দেখে কালো বোরখা পরা একটা সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে কথাটা বলছে। রাফি যেন বেশ অবাক হয়েছে। কোনো এক অচেনা অজানা মেয়ে এসে ভালোবাসি বলবে ভাবতে পারছে না রাফি। ভার্সিটির সবচেয়ে গরিব খ্যাত ছেলেটাকে কেউ ভালোবাসবে ভাবতে পারছে না রাফি। রাফি মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখে মুখে লেগে আছে মায়া, চোখের কোণে সামান্য পানি। তার চোখে ভয় স্পষ্ট দেখতে পাচ্ছে রাফি, কিন্তু কি জন্য ভয় পাচ্ছে সেটা বুঝতে পারছে না রাফি। তাই রাফি কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই মেয়েটা বলে, দেখেন আমি খুবই লজ্জিত আপনার কাছে। রাফি বুঝতে পারছে না যে হঠাৎ ভালোবাসি বলে এখন আবার বলছে সে লজ্জিত। ঠিক বুঝতে পারছে না রাফি, তাই সে জিজ্ঞাসা করলো, কি কারণে আপনি লজ্জিত জানতে পারি? মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, আসলে আমি ভার্সিটিতে নতুন, তাই ওই যে মেয়ে আর ছেলেগুলো আছে ওরা আমাকে র্যাক দিচ্ছে। র্যাক শব্দটা রাফির কাছে খুবই পরিচিত একটা শব্দ। সে কম বেশি প্রতিদিন ইউনিভার্সিটির বড় ভাইদের হাতে র্যাক খায়। রাফির মনে হয় যার তার ভার্সিটির প্রথম দিনের কথা। ভাবতে কেমন যেন নিজেকে অচেনা লাগছে। প্রতি উত্তরে রাফি বলে, এখন আমাকে কি করতে হবে? আপনাকে আর কিছু করতে হবে না, আর ধন্যবাদ। জান্নাত রাফিকে আর কিছু বলতে না দিয়ে চলে আসে আয়ানদের কাছে। সবাই জান্নাতকে নিয়ে মজা করছে। জান্নাত নীরবে সব সহ্য করছে। জান্নাত ওদের অপমান আর সহ্য করতে না পেরে জোরে চলে আসে ক্লাসের দিকে। আর এদিকে সবাই জান্নাতের কাণ্ড দেখে অট্টহাসিতে মেতে উঠছে।
রাফি ওদের হাসির দিকে চেয়ে আছে। সবার প্রতি রাফির একটা রাগ হয়। সময়টা রাত 2টা। ফাহাদ, তাহের, সিয়াম, আকিব মদ খেয়ে মাতলামো করতে করতে রাস্তা দিয়ে আসছিল। তখনই তাদের সামনে একটা কালো কালারের বাইক থামে। হঠাৎ তাদের সামনে বাইক থামার কারণে তারা দাঁড়িয়ে যায়। বাইক থেকে নামে অজানা একটা আগন্তুক। তার স্টাইলটাও কেমন যেন অন্যরকম। পরনে কালো কোট, যা পায়ের হাঁটু সমান লম্বা, মাথা লম্বা, টুপি, পায়ে কালো জুতা। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ফাহাদরা বুঝতে পারছি না কে এই আগন্তুক যে এত রাতে ওদের সামনে সে বাইক থামায়। আগন্তুকটা ছেলে নাকি মেয়ে তাও বোঝা যাচ্ছে না। ফাহাদ রেগে বলে, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।